আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি মূলত পড়াবো ত্রিভুজ এবং চতুর্ভুজ সম্পর্কে। এই ত্রিভুজ এবং চতুর্ভুজ খুব সহজ হলেও খুব কনফিউজড হয়ে যায় মানুষজন এটার মধ্যে। যাই হোক, তাও আজকে আমরা পড়বো ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল পড়বো, পরিসীমা পড়বো। তাহলে আমি শুরুতেই দেখে নিই ত্রিভুজ কী এবং এর প্রকারভেদ কী। আচ্ছা, ত্রিভুজ, তাই না? ত্রিভুজ দুইটা ভাগে ভাগ করা আছে। ত্রি মানে কি? তিন, আর ভুজ মানে কি? বাহু। তাহলে ত্রিভুজ বলতে কি বোঝায়? ত্রিভুজ বলতে এমন একটা স্ট্রাকচার বোঝায় যার তিনটি বাহু আছে, অর্থাৎ আমরা বলতে পারি তিন বাহু যার, সেই হচ্ছে ত্রিভুজ, এরকম না? আচ্ছা, আমি তাহলে তিনটা বাহু আঁকলাম। ওই পাশে দেখেন একটা বাহু এঁকেছি, আরেকটা বাহু আঁকলাম, আরেকটা বাহু আঁকলাম। কথা তো ছিল তিনটা বাহু হলে ত্রিভুজ হবে। তিনটা বাহু তো আঁকলাম, ত্রিভুজ কি হয়েছে? না, ত্রিভুজ হয়নি। আসলে এই তিনটা বাহু যখন একত্রিত হয়ে একটা নির্দিষ্ট স্ট্রাকচার তৈরি করবে, অর্থাৎ তিনটা বাহু যখন একটা সীমাবদ্ধ তল সৃষ্টি করবে বা ক্ষেত্র সৃষ্টি করবে, তখনই আমরা তাকে ত্রিভুজ ক্ষেত্র বলে থাকবো। একটু আমরা এখন ত্রিভুজের একটা চিত্র এঁকে নেই। আমি একটা ত্রিভুজের চিত্র এঁকে দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি, এই ত্রিভুজটার তিনটি বাহু রয়েছে এবং এই তিনটি বাহু মিলে কি করেছে? তিনটি কোণ সৃষ্টি করেছে। এই যে এবং এই যে তিনটি কোণও সৃষ্টি করেছে। তার মানে একটা ত্রিভুজ হওয়ার শর্ত কি থাকবে? তিনটা বাহু অবশ্যই থাকবে এবং এই তিনটা বাহু মিলে তিনটা কোণ সৃষ্টি করবে, তাহলে সে ত্রিভুজ হবে। তার মানে আমরা বলতে পারি ত্রিভুজ মানে হচ্ছে যার তিনটি বাহু থাকবে এবং তিনটি কোণ থাকবে। এ পর্যন্ত আমরা তো সবাই মোটামুটি জানি বা দেখলাম। তো এখন মাথায় আসে না যে ত্রিভুজের প্রকারভেদ কী কী এবং কত প্রকার, এগুলো আমাদের মাথায় আসতে পারে। ত্রিভুজের প্রকারভেদ আসলে অনেক সহজ, তারপরও আমরা কেন জানি কনফিউজড হয়ে যাই। যাই হোক, আমরা ত্রিভুজের এখন জেনে নিব প্রকারভেদ সম্পর্কে। ত্রিভুজ তো পেলাম, মানে দুইটা জিনিস থাকবে, একটা বাহু থাকবে, তিনটা বাহু থাকবে এবং কি তিনটা কোণ থাকবে। এই যে বাহু পেয়েছিলাম, এই বাহু বেঁধে আমরা ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। ফার্স্ট হচ্ছে সমবাহু, তারপর সমদ্বিবাহু এবং আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আবার বলি, কি বললাম? বাহু বেদে, অর্থাৎ এই যে তিনটা বাহু পেয়েছিলাম, এই বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এবং আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আবার এই যে আমি কোণ পেয়েছি, এই কোণ ভেদেও ত্রিভুজ তিন প্রকার, অর্থাৎ আমি বাহু বেদে যাই বা কোণ ভেদে যাই, দুইটাই কি তিন প্রকার করেই হবে। তো কোণ ভেদে যে আমরা তিন প্রকার ত্রিভুজ পেলাম, জেনে নিই কি। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো যাই হোক, আজকে আমি কোণ সম্পর্কে তো বেশি কিছু পড়াবো না। আজকে আমি মূলত পড়াবো বাহুর যে প্রকারভেদ, অর্থাৎ বাহু নিয়ে যে তিন প্রকার ত্রিভুজ আমরা পেয়েছি, সেই ত্রিভুজ সম্পর্কে আজকে আমরা একটু জেনে নিব এবং এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো একটু দেখে নিব। প্রথমেই চলে যাই সমবাহু ত্রিভুজে। একটু খেয়াল করেন নামটা, সমবাহু। সমবাহু মানে কি? সমান বাহু। মানে আমার যে ত্রিভুজটা থাকবে তার বাহুগুলো কি থাকবে? সমান থাকবে। কয়টা বাহু থাকবে? নিঃসন্দেহে তিনটা। তার মানে সমবাহু ত্রিভুজ আমরা বলতে পারি এরকম যে একটা ত্রিভুজ যার তিনটি বাহু কি সমান, অর্থাৎ আমি যদি একটা বাহুর মান 2 দেই, বাকি দুইটা বাহুর মানও কি 2 2 এইগুলো হবে, তাই না? এখন চলে আসি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু নামে কিন্তু বোঝা যাচ্ছে, সমদ্বি মানে কি দুইটা বাহু সমান যার। দেখো, আমি একটা স্ট্রাকচার এরকম করে এঁকেছি যে আমি ত্রিভুজটা নিলাম, যার একটা বাহু দিলাম 2, নামের মতে তার দুইটা বাহু সেম হওয়ার কথা, অর্থাৎ একটা 2 হলে আরেকটা বাহু 2 হবে এবং আরেকটা যে বাহু, অর্থাৎ তিনটা বাহু তো থাকে, ওই তৃতীয় বাহুটি অন্যরকম হবে। তার মানে আমি একটা 2 নিলাম, আরেকটা কি হুবহু বাহু এঁকে তার মানও 2 দিয়ে দিলাম এবং আরেকটা বাহু যেটা আছে তাকে আমি 3 দিয়ে দিলাম। যদিও নিচের বাহুটা ছোটো, আমার এখানে 1 দেওয়া দরকার ছিল, কিন্তু আমি এখানে 3 দিয়েছি, সমস্যা নেই, কারণ এটা জাস্ট আমি বোঝানোর জন্য একটা স্ট্রাকচার এঁকেছি, মান এখানে কোনো ফ্যাক্ট না। তো আমি এখন চলে যাব বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু, বিষম বলতে আমরা কি বুঝি? মানে একটা বাহু সমান না, প্রত্যেকটা বাহু কি অসমান, তাই না? বিষমবাহু মানে একটা বাহু কি সমান হবে না। আমি দেখেন একটা স্ট্রাকচার এখানে এঁকে দিয়েছি অলরেডি, যে তিনটা বাহু তিন রকম করে, একটার মান নিলাম 3, একটার মান নিলাম 4 এবং আরেকটার মান নিয়েছি কত? 5, অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু কি তিন রকম, সেটাকে আমরা বলবো কি বিষমবাহু ত্রিভুজ। তো আজকে আমার মূলত পড়ানোর কথা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা। তার মানে আমরা এখন জেনে নিব ক্ষেত্রফল এবং পরিসীমা সম্পর্কে। শুরুতেই জেনে নিব ক্ষেত্রফল সম্পর্কে। ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যে কোনো ত্রিভুজ। এই যে আমি সমবাহু, সমদ্বিবাহু বা বিষমবাহু বললাম, সব কিছুর জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি।
এখনই সবাই কনফিউজড হয়ে যাবে যে কি ব্যাপার, কি বলতেছে এগুলা, সব বাহু সব ত্রিভুজের ক্ষেত্রফল এটা হলে আমি যে আরও কতগুলো সূত্র শিখেছি ওইগুলো আসলে কি। আসলে ওইগুলো সূত্র আমরা এক এক ত্রিভুজের জন্য এক এক সূত্র ইউজ করি কেন সেটা আজকে আমি একটু বলে দিব, কিন্তু সবগুলো সূত্রে মূলত এই একটা সূত্র থেকে এসেছে। কিভাবে আসছে আমরা একটু পরে জেনে নিব। তো এই ত্রিভুজ সূত্রটা কি পেলাম, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একটু খেয়াল করেন, আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। আমরা ভূমি কাকে বলবো, আমি যদি এই অংশটাকে ভূমি বলি তাহলে লম্ব অংশ যেটা সেটাকে আমি বলবো কি উচ্চতা। এটাকে একটু সহজ করেও বলা যেতে পারে, এরকম করে বলা যেতে পারে আমরা 90 ডিগ্রি কোণ যেখানে উৎপন্ন হয়, খেয়াল করেন আমার এই কর্নারটা 90 ডিগ্রি কোণ হয়েছে, তার বিপরীত বাহুটা হবে অতিভুজ। আর এই 90 ডিগ্রি সংলগ্ন যে দুইটা বাহু তার একটা ভূমি একটা উচ্চতা। এই পর্যন্ত থাকলো আমার কথা। তো এখন মনে করেন এখানে তো উচ্চতা দেওয়া আছে, আমি দেখতেই পারতেছি যে লম্ব করে দাঁড়িয়ে আছে সে উচ্চতা। এখন এমন একটা ত্রিভুজ দিয়ে দিলাম যার এখানে সরাসরি উচ্চতাটা নেই। এখন আমি যদি বলি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, নিঃসন্দেহে আমরা বলতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু আমি যদি এটার মান নির্ণয় করতে চাই, একটু খেয়াল করেন উচ্চতা হওয়ার কথা ছিল এরকম একটু লম্ব টাইপের হওয়ার কথা ছিল, এখানে উচ্চতাটা আমার নেই। তাহলে আমি এখানে আসলে কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? এটার জন্য এটা প্রযোজ্য, যেটা তো আমি জানি, কিন্তু অ্যাপ্লাই কতটুকু করতে পারবো। আমি একটু বোর্ড ব্যবহার করি, খেয়াল করেন আমি চিত্রটি টেনে নিচ্ছি। দেখেন আমি চিত্রকে নিয়েছি, নাম দিয়ে দিই, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। তো আমি যদি এই ত্রিভুজের জন্য ক্ষেত্রফল বের করতে চাই, আমি ক্ষেত্রফল কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে আমি লিখে দিই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা তো আমার ক্ষেত্রফলের সূত্র, এটা তো আমরা জানি যে কোনো ত্রিভুজের জন্য ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন মনে করেন আমার এই ত্রিভুজটার প্রত্যেকটা, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, একটু খেয়াল করেন আমি সমবাহু ত্রিভুজ এঁকেছি। আমি তিনটা ত্রিভুজের জন্য আজকে ক্ষেত্রফলের সূত্রটা শিখবো। আর শিখবো বলতে কি জানবো, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আজকে আমরা দেখে নেব। তো সমবাহু ত্রিভুজ তার মানে কি তিনটা বাহু সমান। তো তিনটা বাহু যত সমান, আমি প্রত্যেকটা বাহুর মান দিয়ে দিলাম এ। তো আমার এখানে দেখেন ভূমি বিসি, বিসির মান কত এ দেওয়া আছে, তার মানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ, আমরা এই কথাটা বলতে পারি। তো ভূমি কত দেওয়া আছে এ, আমরা যদি এখানে মানটা বসিয়ে দিতে চাই ক্ষেত্রফল বের করার জন্য, বসিয়ে দিলাম। কিন্তু উচ্চতা এটার কিন্তু কোনো মান এখানে আমাদের নেই। তার মানে আমি যদি এই অঙ্কটা রান করাতে চাই তাহলে আমার একমাত্র উচ্চতা দরকার পড়ছে, আর বাকিটা আমার কি আছে। তার মানে আমার টার্গেট এখন এই উচ্চতা বের করে নেওয়া। তো দেখেন আমি একটু উচ্চতা এঁকে নিচ্ছি। কিভাবে? এ হতে বিসির উপর একটা লম্ব টেনেছি, উচ্চতা হয়ে গেল না? এই উচ্চতাটাকে আমরা ধরে নিলাম এইচ। তো আমাদের এখন টার্গেট কি এই এইচ এর মান নির্ণয় করে নেওয়া, যে কোনোভাবেই হোক। একটু খেয়াল করেন আমার এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এই এ, এখানে যদি আমি একটা মান দিয়ে দিই ডি, মানে এ থেকে বিসির উপর ডি একটা বিন্দু এঁকেছি, আমার এডি হচ্ছে লম্ব। তো এখানে আমার একটা কোণ সৃষ্টি হয়েছে, কত ডিগ্রি কোণ হয়েছে 90 ডিগ্রি কোণ। তার মানে আমি বলতে পারি যে এ ডিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের সূত্র ইউজ করা যায়। তার মানে আমরা এই ত্রিভুজ, আমি একটু এখানে লিখছি যে ত্রিভুজ এ ডি সি এ পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করে নিব। তো পিথাগোরাসের সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি, পিথাগোরাসের সূত্র কি ছিল? অতিভুজ স্কয়ার, অর্থাৎ এই যে এসি স্কয়ার, আমি একটু লিখে দিচ্ছি এসি স্কয়ার। টার্গেট কি ছিল? এইচ এর মান বের করা সামহাও। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? লম্ব কত? ইকুয়াল টু লম্ব হচ্ছে এডি স্কয়ার প্লাস ভূমি কত? ডিসি স্কয়ার, তাই তো? তো আমার টার্গেট তো এডির মান বের করা, এই যে এখানে আমার এডি আছে, তার মানে আমি এখান থেকে এডির মান বের করে নিব। তো দেখা যাক আমি মানগুলো বসিয়ে দিতে থাকি একটা একটা করে। এসি, এসির মান কত? এ, তার মানে আমি এসি বদলে এ স্কয়ার লিখতে পারি। এডি, এডির মান তো আমি বের করব, এখানে কত ছিল? এইচ, আমরা এইচ ধরে নিয়েছিলাম, তাই না? ডিসি প্লাস ডিসি, এই যে দেখেন ডিসি, আমি সম্পূর্ণটার মান জানতাম, অর্থাৎ বিসি, আমি তো এখানে লিখে দেই যে বিসি ইকুয়াল টু ছিল হচ্ছে এ। তো আমি যে এডি লম্ব এঁকেছি, বিসিকে কি সমভাগে ভাগ করেছে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছে।
তার মানে আমরা বলতে পারি ডিসি হচ্ছে কি বিসি এর অর্ধেক। মানে আমি যদি বিসিকে 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? ডিসি পাবো। তার মানে ডিসি কত? a/2। এখন আমি ডিসির মানটা এখানে বসিয়ে দিব। কত হয় তাহলে? a/2। এই যে স্কোয়ারটা ছিল আমি এটা দিয়ে দিলাম। এখন আমি ক্যালকুলেশনটি একটু রান করিয়ে নিই। a² = h² প্লাস এই যে বর্গটা আছে আমি বর্গটা করে নিলাম a²/4। যেহেতু আমার এইচ এর মান বের করতে হবে আমি কি করব? এইচটাকে এক পাশে রাখবো আর বাকিগুলোকে অন্য পাশে নিয়ে আসবো। তাহলে আমি এইচটা এই পাশে আছে থাকুক, আমি এইটাকে এই পাশে নিয়ে আসি, পক্ষান্তর করছি, অর্থাৎ a² - a²/4 = h²। এখন আমি খুব সহজেই এইচ এর মানটা এখান থেকে বের করে নিতে পারবো। কিভাবে? আমি ফার্স্টে লসাগু করব, তারপর বর্গমূল করে নিব। আমি তাহলে ফার্স্টেই লসাগু করে নিচ্ছি। লসাগু হচ্ছে 4, তার মানে আমি পেলাম 4² - a² = h²। কত হচ্ছে আমার? 4a² থেকে a² বাদ দিলে 3a² / 4 = h²। এখন দেখেন আমার h এর মান নির্ণয় করার কথা ছিল, আমি কার মান পেয়েছি? h²। তার মানে এখন আমরা কি করব? বর্গমূল করে নিব। আমি এখন জাস্ট বর্গমূল করে নিচ্ছি। তাহলে কত পাবো? √3, এখানে বর্গমূল করলে পাবো a আর নিচে হচ্ছে 2 = h। বর্গমূল করে পেলাম h এর মান কত? √3a/2। আমি এখানে একটু মানটা বসিয়ে দিচ্ছি। h এর মান পেয়েছি √3a/2, তাই তো? এই যে উচ্চতা, এখন উচ্চতার মানে আমি বসাতে পারবো না? হ্যাঁ। কত পেয়েছি উচ্চতা? √3a/2। এখন যদি আমি এই ক্যালকুলেশনটা করে দিই কত হবে দেখেন তো? উপরে কত আছে? √3a এবং a কত হয়? a² ডিভাইডেড কত? 2 × 2 মানে কি 4। এখন নিশ্চয়ই অনেকের কাছে পরিচিত লাগছে যে হ্যাঁ আমি তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা মুখস্থ করেছি, √3/4 a²। এখানে কি বলেন তো? এ হচ্ছে আমার বাহু, তার মানে আমরা বলতে পারি √3/4 × বাহু স্কয়ার, তাই তো? এখন কিন্তু সবার কাছে পরিচিত লাগছে। অর্থাৎ এই সূত্রটা যে আমরা পেয়েছি আসলে কোত্থেকে? মূল যে সূত্রটা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র থেকে কিন্তু ক্যালকুলেশন করে আমরা এই লাইনটা পেয়েছি। এই লাস্ট লাইনটা কিন্তু আমরা সবাই মুখস্থ করি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি? √3/4 বাহু স্কয়ার। এখন আমি এখানে যদি লিখে দিই তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে কি? √3/4 × বাহু স্কয়ার। তো এটা তো পেলাম সমবাহুর জন্য। ঠিক একইভাবে আমি যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিই, একটু আগে আমি দেখেছিলাম যেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তো এটার ক্ষেত্রেও সূত্র আমরা একটা মুখস্থ পারি। কত? b/4 × √4a² - b²। এই সূত্রটা আপনারা ঠিক একইভাবে এই প্রসেসে বের করে নিতে পারবেন। অর্থাৎ যাই আমরা পারি, যাই শিখেছি প্রত্যেকটা ত্রিভুজের জন্য আলাদা আলাদা করে, প্রত্যেকটাই আসলে আসছে কোত্থেকে? এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজের সূত্র থেকে আসছে। তো আমরা বিষমবাহুর একটা সূত্র জানি, ওইটাও আমি একটু লিখে দিই। আমি শুধু একটা ত্রিভুজের মান কিভাবে, ক্ষেত্রফলটা কিভাবে বের করেছি সেটাই শুধু একটু দেখিয়েছি, বাকি ত্রিভুজগুলো দেখাইনি। বাকি ত্রিভুজগুলো আপনারা চাইলে নিজে বের করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এটা শিখেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ক্ষেত্রফল তো শিখা শেষ, আমার আরেকটা জিনিস শেখানোর কথা ছিল আজকে, সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা শেখার মতো আসলে কিছুই নেই, তারপর আমরা পরিসীমার সূত্র খুব মুখস্থ করতে থাকি। দেখেন আমি একটা ত্রিভুজ এঁকেছি, পরিসীমা হচ্ছে এই যে ত্রিভুজটা, তার যে বাহুগুলো আছে, অর্থাৎ এই যে 3টা বাহু আছে, এই 3টা বাহুর মান আমি দিয়ে দিলাম 4, এটাও দিয়ে দিলাম 4, এটাও দিয়ে দিলাম 4। তো এই ত্রিভুজটা পরিসীমা হচ্ছে আমি জাস্ট এই 3টা বাহুকে যোগ করে দিব। দেখেন আমি 4 + 4 + 4 করে 12 পেয়েছি। এটাই হচ্ছে এই ত্রিভুজটা কি? পরিসীমা। তার মানে পরিসীমা কি? পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3টি বাহুর যোগফল। তো পরিসীমার সূত্র কি আসলে মুখস্থ করার মতো কিছু আছে? অ্যাকচুয়ালি পরিসীমার সূত্র মুখস্থ করার মতো কিছুই নেই, আমরা অকারণে পরিসীমার সূত্র মুখস্থ করি বা মনে রাখার চেষ্টা করি। তো ধরেন আমি আপনাকে এরকম ত্রিভুজ না দিয়ে এরকম একটা ত্রিভুজ দিলাম, মান দিয়ে দিচ্ছি, একটা মান হচ্ছে 3, একটা মান হচ্ছে 4, একটা মান হচ্ছে 5। তো এই ত্রিভুজটার পরিসীমা কত হবে? ঠিক একইভাবে আমরা কি করব? এই 3টা বাহু যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব পরিসীমা। তার মানে পরিসীমা শেখার মতো কিছুই নেই, বা শেখানোর মতো কিছুই নেই। যাই হোক, পরিসীমা নিয়েও এখন আর কথা বলছি না, আমার ত্রিভুজ এই পর্যন্তই থাকবে। ত্রিভুজ আর এর বেশি কিছু পড়াবো না। অন্য একটা দিন আমি কোণের যে প্রকারভেদ, অর্থাৎ কোণ ভেদে ত্রিভুজের যে প্রকারভেদ, সেগুলো আমি অন্য দিন একটা ক্লাসে বলে দিব। তো আরেকটা জিনিস আমি পড়াবো, সেটা হচ্ছে চতুর্ভুজ।
চতুর্ভুজ নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, চতুর্ভুজের অনেক কিছু জানার আছে। অনেকে হয়তো আমরা চতুর্ভুজ জানি, অনেকে হয়তো জানি না। যাই হোক, চতুর্ভুজ নিয়ে আমি একটা ক্লাস নিব। তো আপনারা পরের ভিডিওতে এই ক্লাসটি দেখতে পারবেন। আমি ভিডিওর লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।